ডক্টর ইউনূস এবং তার সহযাত্রীদের এই হৃদয় বিদারক দুরবস্থা এবং শেষে এসে তার মুখখোলা থেকে আমাদের জন্য বিশাল শিক্ষাটা এই যে দেশের যত ভালোই আপনি করতে যান, নিজেকে যত উৎসর্গ করেই আপনি চেষ্টা করেন না কেন, যদি রাজনীতি কলুষিত হয়, রাষ্ট্র ক্ষমতা যদি চোর বাটপার দানবের দখলে থাকে, তাহলে আপনার সকল শুভ উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে। আপনার শ্রমের ফল চোর বাটপাররাই দলে বলে কলে কৌশলে দখল করবে। আপনার টিকে থাকাও অসম্ভব করে তুলবে। আপনার অবস্থাও ডক্টর ইউনূসের মতো হবে, সমগ্র জনগণের অবস্থা ডক্টর ইউনূসের মতো হবে। অনেক দেরি হয়ে গেছে, তবুও এটি অশেষ গুরুত্ববহ যে শেষে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস মর্মে মর্মে অনুভব করতে পেরেছেন যে রাজনৈতিক নিরপেক্ষতা তাকে, তার সহযোগী মহামানুষদেরকে এবং দেশ দশ বিশ্বের জন্য তার মহান কর্মকাণ্ডকে রক্ষা করবে না। তিনি স্বৈরাচারী একনায়কত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন। এই জুন মাসের 2 তারিখে তিনি প্রথম পরোক্ষভাবে রূপকের মাধ্যমে ইঙ্গিত করে বলেন, মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি, কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। যে অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। তো সেখানে আজকে এই অভিশপ্ত জীবনের ভেতরেও একটা শীর্ষবিন্দু আছে। আজকে এরকম একটা শীর্ষবিন্দুতে পৌঁছলাম আমরা। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো। সত্যিই কি তারা শীর্ষবিন্দুতে পৌঁছেছেন, নাকি দেখার আরো অনেক বাকি আছে? আমার তো মনে হয় শীর্ষবিন্দু এখনো তার দৃষ্টিসীমার বাইরে রয়ে গেছে। তিনি শেখ মুজিবের বংশধরদের এখনো চিনতে পারেননি। যাই হোক, তার উপরোক্ত বক্তব্যের কয়েকদিন পরেই রূপক ব্যবহার না করে একেবারে সরাসরি সত্য কথাটা বলেন। প্রখ্যাত আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টারের জুন মাসের 11 তারিখে প্রকাশিত সংবাদে জানা যায় যে তিনি রয়টারকে সরাসরি বলেন, বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই। সেখানে একটি মাত্র দল সক্রিয় এবং তারাই সবকিছু দখল করে রেখেছে। তাদের পদ্ধতিতেই তারা নির্বাচন করে, তাদের লোকজনদেরকেই তারা বিভিন্নভাবে নির্বাচিত করে, কখনো সত্যিকারের প্রার্থী, কখনো ডামি প্রার্থী, কখনো স্বতন্ত্র প্রার্থী, কিন্তু সবাই একই দল থেকে। অতি সত্য কথা এবং সুস্পষ্ট বক্তব্য। তবুও ইউনূসের এই সত্য কথন আমাদের গণতন্ত্র উদ্ধারে কোনো প্রত্যক্ষ ভূমিকা রাখবে বলে আমার মনে হয় না। তা সত্ত্বেও জনগণের জন্য শিক্ষণীয় ভূমিকাটি অপরিসীম। কেন অপরিসীম সে প্রসঙ্গে এই আলোচনার শেষ পর্বে আবার ফিরে আসব। তার আগে যারা তাকে এতদিন চুপ থাকার জন্য দুষছেন তাদের জন্য কিছু বলবো। কেউ কেউ এমন সমালোচনা করছেন যে এখন স্বৈরাচার তার গায়ের উপর এসে পড়েছে, তাই তিনি মুখ খুলেছেন। কই, জনগণের উপর অনাচারের প্রতিবাদ তো তিনি করেননি। বা আরো আগ বাড়িয়ে বলছেন যে যেহেতু তিনি এতদিন চুপ ছিলেন সেহেতু তার পরিণতি এমনই হওয়া উচিত। এমন মন্তব্য আমার কাছে অতি কঠিন এবং নির্দয় বলে মনে হয়। বস্তুতপক্ষে আমি নিজে গত 2023 সালের সেপ্টেম্বরের 3 তারিখে ইউনূস রুখে দাঁড়ান নামে একটি ইউটিউব পোস্টে তাকে আকুল অনুরোধ করেছিলাম আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। আপনাদের জন্য পোস্টটির অংশবিশেষ এখানে কেটে জুড়ে দেখাচ্ছি। হ্যাঁ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্লজ্জ নির্বিবেক স্বৈরাচারী হাসিনা সরকারের ক্যাঙ্গারু আদালতে ন্যায় বিচার প্রত্যাশা না করে রুখে দাঁড়ানোর জন্য এবং বাংলাদেশে আগামী নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে নেতৃত্ব দেবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করছি দুটি কারণে। প্রথমত তার নিজের জন্য, দ্বিতীয়ত দেশের মুক্তির জন্য। তার নিজের জন্য বলছি এই কারণে যে আমি নিশ্চিত হাসিনা তাকে জেলে নিক্ষেপ করে পরশ্রী কাতরতা এবং প্রতিহিংসা চরিতার্থ করবেই করবে। এখন অধ্যাপক ইউনূস কি জেনে শুনে সাহসিকতার সাথে স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করবেন? আমার মনে হয় সেটি তার এবং সারা বিশ্বের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। কারণ প্রথমত, কারাবন্দী অবস্থায় তার উপর বিভিন্ন প্রকার অনাচার করা হবে নিশ্চিত। তার স্বাস্থ্য চিকিৎসা সব বিঘ্নিত হবে এবং তিনি জীবিত অবস্থায় আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারবেন কিনা সে বিষয়ে আমাদের আশঙ্কা থাকে। দ্বিতীয়ত,
তিনি যদি জীবিত অবস্থায় ফিরে আসেনও, তারপরেও আমার আশঙ্কা এই যে স্বৈরাচারী পাশবিক সরকার মস্তিষ্কের জন্য ক্ষতিকারক কোনো বিষ খাইয়ে তার চিন্তা শক্তিকে পঙ্গু করে দিতে পারে। তাই আমাদের প্রথম একান্ত অনুরোধ থাকবে, অধ্যাপক ইউনূস, আপনি শেখ হাসিনার অধীনস্থ বাংলাদেশ বিচার বিভাগের প্রতি অনাস্থা ঘোষণা করুন এবং সেখানে হাজিরা দিতে অস্বীকার করুন। আপনাকে অবশ্যই মাতৃভূমি ছেড়ে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হবে, তবে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশ আপনাকে মাথায় করে রাখবে নিঃসন্দেহে। আমরা আরো এক ধাপ এগিয়ে গিয়ে তাকে অনুরোধ করব যে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর গণতান্ত্রিক মুক্তির জন্য তাদের পাশে এসে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। জানি তিনি রাজনীতিবিদ নন, তবুও বলছি তার কারণ বাংলাদেশের মানুষের অবস্থা খুবই শোচনীয়। ইতিহাসের কোনো সময়, এমনকি মগের মুলুকেও এদেশের মানুষ এতটা নির্যাতন, এতটা অসহায়ত্বের মধ্যে পতিত হয়। বর্তমান অবস্থায় যদিও আমাদের বিরোধী দলগুলি আপ্রাণ চেষ্টা করছে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু তাদের সকল দাবি, সকল অহিংস কিংবা সম্ভাব্য সহিংস কর্মসূচি সম্পূর্ণ উপেক্ষা, অবজ্ঞা এবং দমন করার মতো বাহুবল এবং অস্ত্রশক্তি হাসিনার সরকার জমা করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ হাসিনা সরকারের হিংস্র দমন কৌশলের ভয়ে বিমূঢ়। এই অবস্থায় দেশের বাইরে থেকে সক্রিয় এবং শক্তিশালী সাহায্য বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। দেশের বাইরে অবশ্যই আপনি দেশের মঙ্গলকামী সর্বোচ্চ প্রতিনিধি। আপনি যদি এগিয়ে এসে আমাদের দেশের গণতন্ত্র উদ্ধারে বিশ্ববাসীর কাছে সহায়তা প্রার্থনা করেন, তাহলে আমরা দৃঢ় আশাবাদী যে যথেষ্ট সাহায্য পাব এবং এই যাত্রায় আমাদের গণতন্ত্র উদ্ধার পেয়ে যাবে। অধ্যাপক ইউনূস, আপনি জাতির মুখের দিকে তাকিয়ে রুখে দাঁড়ান। সমগ্র জাতি আপনার পেছনে। আপনি শতায়ু হন, শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। ইচ্ছে করলে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওর শেষে লিংক দিয়েছি, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি এবং বিশ্লেষণ আছে। আমার আবেদনে অধ্যাপক ইউনূস সাড়া দেননি। আমি আশাহত হয়েছি, তবুও তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি কিছুমাত্র কমেনি। কেন কমেনি সে বিষয়ে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে অধ্যাপক ইউনূসের পক্ষে কিছু বলে আবার ফিরে আসব তার বর্তমান মুখ খোলার গুরুত্বটা কোথায় সেই আলোচনায়। পুরো আলোচনাটি আমি এই কয়েক পর্বে ভাগ করে বলবো। ইউনূসের রাজনৈতিক মৌনতার একটি মহৎ কারণ ছিল। দ্বিতীয় পর্ব, তবে তার সব তত্ত্বের সাথে আমি একমত নই। তৃতীয় পর্বে, তার মৌখিক প্রতিবাদটুকু জনগণের জন্য অতি গুরুত্বপূর্ণ। এবং শেষে, জাতির জন্য এই প্রতিবাদ এক বিশাল সাবধানবাণী। পরিস্থিতি ভয়াবহ এবং জটিল, তাই এর ব্যাখ্যায় আমার বক্তব্যটা একটু লম্বা হবে। আপনাদেরকে একটু ধৈর্য ধরে শুনতে অনুরোধ করব। প্রথম আসা যাক ইউনূসের রাজনৈতিক মৌনতার মহৎ কারণটা কি। অধ্যাপক ইউনূসের দ্বিধাদ্বন্দ্ব মর্মবেদনাটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে খুবই ভালো বুঝি। ছোট পরিসরে হলেও আমি একই ধরনের বেদনার মধ্যে দিয়ে গেছি, সেটি সংক্ষেপে বলব। স্কুল জীবন থেকে আমি ছিলাম বিজ্ঞানের ভক্ত। ডারউইন, আইনস্টাইন ছিলেন আমার রোল মডেল, আমার স্বপ্ন মানুষ। আর মানব জাতির বিকাশের ইতিহাস থেকে বুঝেছিলাম যে বিজ্ঞান এবং প্রযুক্তি পৃথিবীকে বোঝার ক্ষমতা দেয়, রোগ থেকে মুক্তি দেয়, এগিয়ে চলার পথ দেখায়, দেশকে সম্পদশালী করে। অন্যদিকে আমার বিকাশের সবচেয়ে বড় সন্ধিক্ষণটি কাটে মুক্তিযুদ্ধের মধ্যে। দেখি বিশাল জাতির বিশাল স্বপ্ন, যন্ত্রণা এবং আত্মত্যাগ। তাই সবসময় ভেবেছি যে আমার বিজ্ঞান সাধনা যেন দেশ ও দশের কাজে লাগে। কিন্তু অচিরেই দুটি দুরূহ দ্বন্দ্বের মধ্যে পড়ি। প্রথম দ্বন্দ্বটা জাগে এই বুঝে যে ডারউইন, আইনস্টাইনের বিজ্ঞান আমার দেশের হতভাগ্য মানুষদেরকে তো সাহায্য করবে না। যে প্রযুক্তি আমার দেশের জন্য দরকার তা প্রায়োগিক প্রযুক্তি, পুরানো প্রযুক্তি, যা আমরা এখনো অর্জন করতে পারিনি। আমাদের দেশ ও সমাজের জ্বলন্ত চ্যালেঞ্জটা হচ্ছে তাড়িয়ে ধরা, বিজ্ঞান প্রযুক্তির অগ্রবর্তী ধারাটাকে আগে ছোঁয়া। সেই উপলব্ধি থেকে আমার আশৈশব লালিত স্বপ্ন যে ডারউইন, আইনস্টাইনের মতো জ্ঞান বিজ্ঞানের কোনো নতুন জগৎকে উন্মোচন করব, সেটি অত্যন্ত বেদনার সাথে ত্যাগ করি। আমার পোস্টডক্টরাল প্রশিক্ষণের সময় যুক্তরাষ্ট্রে থাকাকালে 1998 সালে
প্রবাসী বিশেষজ্ঞদেরকে সংগঠিত করে বাংলাদেশের প্রযুক্তি বিনিয়োগ এবং উদ্যোগ প্রসারের লক্ষ্যে টেক বাংলা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করি। কিন্তু মনের গভীরে ভরসা পাই না। মুক্তিযুদ্ধের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আরো বড় একটি সমস্যা সম্পর্কে কৈশোর থেকেই সচেতন হই যে রাজনীতি যদি কলুষিত হয় তাহলে জনগণের কোনো ভালো কাজই, কোনো ভালো উদ্যোগই সফল হয় না। সেই নিয়মে আমাদের টেক বাংলা উদ্যোগও ব্যর্থ হবে, বিশেষভাবে আমাদের দেশের রাজনৈতিক অপসংস্কৃতির কারণে। তখন আমার সামনে যে প্রশ্নটা পাহাড় হয়ে দাঁড়ায় তা হলো, আমি কি করব, প্রযুক্তি নাকি রাজনীতি? বড় গল্প ছোট করেই বলি। আমি ভেবেছিলাম যে রাজনীতির গুরুত্ব বিশাল হলেও তাতে আমার সফলতার সম্ভাবনা খুবই কম, কারণ একদিকে রাজনীতির নোংরামি এবং হিংস্রতা, অন্যদিকে রাজনীতিতে আমার প্রস্তুতি এবং অভিজ্ঞতার অভাব। ডক্টর ইউনূসের ভাষায়, দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। প্রযুক্তিতেই আমার প্রশিক্ষণ, এর মাধ্যমে দেশের জন্য কিছু হলেও অবদান রাখতে পারব, অধ্যাপক ইউনূসের ধারাতেই ভেবেছিলাম। তাই আমি টেক বাংলা আইডিয়া নিয়েই এগিয়ে চলার সিদ্ধান্ত নেই। বছর 2 চেষ্টা করে প্রধানত যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশী প্রযুক্তিবিদ, বিনিয়োগকারী, উদ্যোক্তাদের সহযোগে টেক ট্রান্সফার 2000 নামে আমরা একটি সম্মেলন অনুষ্ঠান করি। সম্মেলনটি আমার তৎকালীন প্রবাস জীবনের শেষ পর্যায়ে 2000 সালের 28 থেকে 30 এপ্রিল যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে অনুষ্ঠান করি। সেখানে ডক্টর ইউনূস আমাদের প্রধান অতিথি হয়ে পদতুলি দিয়েছিলেন। বাংলাদেশ থেকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও যোগ দিয়েছিলেন। এখানে আমি ইউনূসের বাণীটি দেখাচ্ছি। বাণীটি বাংলাদেশের প্রযুক্তি এবং শিল্পায়নের বিকাশে সব সময়ের জন্যই অতি গুরুত্বপূর্ণ। ইচ্ছা করলে একটু পজ করে পড়ে নিতে পারেন। টেক বাংলা উদ্যোগ সর্বস্তর থেকে ভূয়সী প্রশংসা লাভ করে। অত্যন্ত উদ্বেলিত হয়ে ওই বছরেরই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসি এবং কিভাবে বাংলাদেশের প্রযুক্তি, বিনিয়োগ, উদ্যোগ, শিল্পায়ন বাড়ানো যায় সেই বিষয়ে টেক বাংলা বুয়েট যৌথ উদ্যোগে 22 থেকে 24 ডিসেম্বর টেক ট্রান্সফার 2000 বাংলাদেশ নামে ঢাকায় একটি সম্মেলন আয়োজন করি। লক্ষ্য করুন যে এখানে আমাদের স্লোগান ছিল টাই দি টাইজ, TIE। এই 3টি বর্ণগুলো দিয়ে আমরা বুঝিয়েছিলাম টেকনোলজিস্ট, ইনভেস্টার্স এবং এন্টারপ্রেনার্স, অর্থাৎ প্রযুক্তিবিদ, বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদেরকে একসাথে গাঁথুন। বাংলাদেশের জন্য সেই স্লোগানটি সর্বস্তরে সর্বাত্মকভাবে গৃহীত হয়েছিল। উৎসাহ, আশাবাদ, স্বপ্ন এবং সদিচ্ছার সে এক বিশাল অভিজ্ঞতা। তা নিয়ে বই লেখা যায়, তবে সেই গল্পের বিশদ বিবরণে যাওয়ার সুযোগ এখানে নেই। এখানে শুধু এই বিষয়টার উপরেই আলোকপাত করতে চাই যে অপরাজনীতি যে সব ধ্বংস করে দিতে পারে, সেটি আকৈশোর জানা সত্ত্বেও আমি ঠিক সেই ভুল করি যে ভুল অধ্যাপক ইউনূস করেছেন। আমিও রাজনীতিকে উপেক্ষা করে দেশ মানুষের জন্য রাজনীতি নিরপেক্ষভাবে কিছু করার সেই একই দুরাশার পেছনে ছুটি। বড় গল্প আবারও ছোট করি। টেক বাংলা উদ্যোগ ব্যবসায়ী, সরকার, আমলা, মন্ত্রী সকলের দৃষ্টি আকর্ষণ করে, সকলে এগিয়ে আসে, কিন্তু অতি দ্রুত টেক বাংলার সকল প্রকল্প এবং আইডিয়া রাজনৈতিক নেকড়ে ও শকুনদের খাদ্য হয়। তবুও ছাড়ি না, ধুকে ধুকে চলি প্রায় 15টি বছর। তারপর 2015 সাল নাগাদ নিঃস্ব হয়ে প্রতিবাদের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নেই। কারণ দেশে থেকে সত্যি কথা বলার পর নিজের, এমনকি নিজ সন্তান, সন্ততি এবং নিকটাত্মীয়ের জীবন মান ধরে রাখারও কোনো উপায় দেখিনি। তারই ধারাবাহিকতায় এখন যুক্তরাষ্ট্র থেকে বলছি। ডক্টর ইউনূস রুখে দাঁড়াতে গেলে তার আত্মীয় স্বজন, প্রাণপ্রিয় সহকর্মী এবং সর্বোপরি তার সারা জীবনের সৃষ্টি সন্তানতুল্য প্রতিষ্ঠানগুলির উপর কি নির্যাতন নেমে আসত তা তো এখন চাক্ষুষ দেখা যাচ্ছে, যদিও এখনো আরো অনেক কিছু দেখার বাকি আছে। তাই আমি অনুভব করি যে ডক্টর ইউনূসের দিক থেকে রাজনীতিতে পায়ের বুড়ো আঙুল ডুবিয়েই পিছিয়ে আসা বা তারপর থেকে এতদিন স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে মুখ না খোলাটা কোনো সুবিধাবাদী মানুষের সুবিধাজনকভাবে চুপ করে থাকা নয়, যেভাবে অনেকে ব্যাখ্যা করতে চাচ্ছেন। আমি যতদূর অনুভব করতে পারি কিভাবে তিনি তার ঘাম এবং রক্ত দিয়ে গড়া জনহিতকর প্রকল্পগুলি টিকিয়ে রাখা যায়, কিভাবে দেশ ও মানুষকে বেশি দেওয়া যায়,
মানুষের জন্য নেওয়া সামাজিক উদ্যোগগুলিকে বজায় রাখা যায়, সেই উদ্দেশ্যে তিনি স্বৈরাচারের সাথে সংঘর্ষ থেকে অতি যত্ন করে নিজেকে দূরে রেখেছিলেন। তার দিক থেকে তো দেশ ও দশকে অরাজনৈতিকভাবে দিয়ে যাওয়ার মতো অনেক কিছু প্রতিষ্ঠা করেছিলেন এবং আরো অনেক দেবার ছিল। তাই আমি দৃঢ়ভাবে অনুভব করি যে তার সীমাবদ্ধতার মধ্যে থেকে মানুষের জন্য কিভাবে সবচেয়ে বেশি কাজ করা যায়, সেই চিন্তা থেকেই তিনি হাসিনা গোষ্ঠীর মহা অত্যাচারের যন্ত্রণা প্রতিবাদ না করার গ্লানি অতি সচেতনভাবে দাঁতে দাঁত চেপে সহ্য করেছেন এবং শেষ পর্যন্ত এমন অবিশ্বাস্য করুণ পরিণতির সম্ভাবনা অবিশ্বাস করে গেছেন। কিন্তু তার সমস্ত আশাবাদ ভুল প্রমাণ করে ওই নিরেট লোভী বিশ্বাসঘাতক আধিপত্যবাদী গোষ্ঠীটি এই অতি সজ্জন অতি নিরীহ মহামানুষটিকে তার মহান দেশপ্রেমিক সহযোগীদেরকে সহ ধ্বংস করতে খাড়া হাতে ন্যাংট হয়ে ঝাঁপিয়ে পড়েছে। এই দানবীয় প্রতিহিংসা, নৃশংসতা এবং নির্লজ্জতা অকল্পনীয়। এটি কোনো সুস্থ মানুষের পক্ষে আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না। তাই অধ্যাপক ইউনূসের দ্বিধা দ্বন্দ্ব এবং দেরি করে মুখ খোলার জন্য কোনো দোষ দেই না, বরং তার জন্য গভীর সমবেদনা অনুভব করি এবং তার মতো একজন মহাকর্মযোগী ব্যক্তিকে যে দেশ এবং জনগণ সুরক্ষা দিতে পারল না, ঠিকমতো কাজের সুযোগ দিতে পারল না এবং এখন তাকে সম্পূর্ণ হারিয়ে ফেলতে বসেছে, সেই ভেবে দেশ ও জনগণের দুর্ভাগ্যের জন্য গভীর, অত্যন্ত গভীর দুঃখ অনুভব করি। আমি এখনো আশঙ্কা করি যে তিনি তার বিশাল কর্মকীর্তির মায়া ছেড়ে তার সহযোগীদেরকে দুঃসহ হয়রানি এবং নির্যাতনের মুখে ফেলে স্বৈরাচারের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে রুখে দাঁড়াতে দ্বিধান্বিত থাকবেন। তবুও তার প্রতি আমার অশেষ শ্রদ্ধা থাকবে সারা জীবনের জন্য। তবে তার সব তত্ত্বের সাথে আমি একমত নই। এ পর্যন্ত আমি তার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা নিবেদন করেছি, যাতে অবশ্যই কোনো খাদ নেই, যা একজন মহামানুষের প্রতি নিবেদন করা যায়। তাই বলে দয়া করে কেউ এমন মনে করবেন না যে তার সব কাজ বা তত্ত্বকে আমি বেদবাক্য মনে করি। উদাহরণস্বরূপ এই সংক্ষিপ্ত পরিসরে একটি বিষয় সম্পর্কে উল্লেখ করতে চাই। ডক্টর ইউনূসকে বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার পিতা বলা হয়। এই বিষয়ে সফলতার অনেক দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়েছে। বোধ করি গ্রামীণ ব্যাংক তার শ্রেষ্ঠতম দৃষ্টান্ত। তবুও সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দূরীকরণ এবং পরিবেশ দূষণ রোধে 000 লক্ষ্য অর্জন, অর্থাৎ এই 3 সমস্যাই শূন্যতে নেমে আসবে বলে যে আশাবাদী তত্ত্ব তিনি দিয়েছেন, সেটি আমার কাছে নিতান্তই আকাশকুসুম কল্পনা বলে মনে হয়। এই বিষয়ে আমাদের টেক বাংলা উদ্যোগ থেকেই যে অভিজ্ঞতা এবং উপলব্ধিটি পেয়েছি, সেটি সংক্ষেপে ব্যাখ্যা করব। আমার ধারণা, সামাজিক ব্যবসা শুধুমাত্র একটি সীমিত সাফল্য আশা করতে পারে। কারণ প্রথমত, বিনিয়োগ করে লাভ নেবেন না বা অল্প লাভ নেবেন এমন বিনিয়োগকারীর সংখ্যা যে কোনো পুঁজিবাদী দেশে অতি অল্প হবে। পুঁজিবাদী ব্যবস্থায় পুঁজির যোগানটি প্রধানত আসে শেয়ার বাজার থেকে। যারা শেয়ার বাজারের অনিশ্চয়তার ঝুঁকি মাথায় নিয়ে শেয়ার কেনেন, তারা সর্বাধিক ডিভাইডেন্ডের হিসেব কষেই শেয়ার কেনেন। যে শেয়ারে লাভ হওয়ার সম্ভাবনা বেশি সেটাই কেনেন, সেখানেই বিনিয়োগ করেন। আর ধনী বিনিয়োগকারীদের সম্পর্কে সাধারণভাবে এটি বলা যায় যে যার ধন যত বেশি, তার লোভ এবং লাভের খাঁইও তত বেশি। লাভমুক্ত বিনিয়োগে তাদের অনীহা আরো বেশি হয়ে থাকে। এক্ষেত্রে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে বসবাস করে মানুষের পক্ষে এই পুঁজিবাদী মানসিকতার উপরে ওঠা অত্যন্ত কঠিন। এই মানসিকতা শুধুমাত্র সামাজিক ব্যবসার উদ্যোগ খুলে পরিবর্তনের আশা করা যায় না। তবে সবসময় কিছু ব্যতিক্রম থাকে, কিন্তু ব্যতিক্রম দিয়ে তো পৃথিবী চলে না। আমার অনুমান, একটি সমাজ বা দেশের বেসরকারি বিনিয়োগ পুঁজির 5 থেকে 10% বেশি লাভমুক্ত বিনিয়োগের জন্য পাওয়া দুরূহ। যুক্তরাষ্ট্রে এর পরিমাণ মাত্র 3.1%। তাই পুঁজিবাদী ব্যবস্থায় সামাজিক ব্যবসার বিনিয়োগ পরিমাণগতভাবে অনেক কম থাকবে এবং সাধারণত পুঁজি সংকটে ভুগবে। উদাহরণস্বরূপ, ইসলামী ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক একই সাথে একই বছরে 1983-তে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের মতো একজন আত্মত্যাগী মহামানুষ
এবং বিভিন্ন বিশ্ব প্রতিষ্ঠানের সহযোগিতা সত্ত্বেও গ্রামীণ ব্যাংকের বর্তমান অ্যাসেট বা মোট পুঁজির পরিমাণ ইসলামী ব্যাংকের 1/4। আর ইসলামী ব্যাংকের মতো লাভমুখী সরকারি এবং বেসরকারি বহু ব্যাংক বাংলাদেশে আছে, কিন্তু গ্রামীণ ব্যাংক ছাড়া বাকি সামাজিক ব্যবসামূলক ব্যাংকের সংখ্যা এবং মোট পুঁজি অতি নগণ্য। দ্বিতীয়ত, সক্ষম নির্বাহী এবং দক্ষ বিশেষজ্ঞদেরকে বাজার মূল্যের তুলনায় কম বেতন দিলে তাদের ব্যাপক সংখ্যাগুরু অংশই লাভমুক্ত সামাজিক উদ্যোগ ছেড়ে লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে নাম লেখাবে। তাতে সামাজিক ব্যবসামূলক প্রতিষ্ঠান তার বাজার প্রতিযোগিতার সক্ষমতা হারাবে, লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়ে বিলুপ্ত হয়ে যাবে বা বড় জোর ধুকে ধুকে চলবে। একটি দৃষ্টান্ত ঢাকার ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতাল। তৃতীয়ত, পুঁজিবাদী প্রতিযোগিতার মাঝে কোন প্রতিষ্ঠান যদি পুঁজিবাদের বাজারে পুঁজিবাদী কলাকৌশল কাজে লাগিয়ে পণ্য বা সেবা থেকে ক্রেতা সাধারণের কাছ থেকে সর্বোচ্চ লাভ আদায় করতে কুণ্ঠিত হয়, তাহলে পুঁজি সংকটে পড়বে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যথেষ্ট বিনিয়োগ করতে পারবে না, যেমন যোগ্য দক্ষ কর্মকর্তা নিয়োগ, গবেষণা, বাজারজাত কৌশল, বিজ্ঞাপন ইত্যাদি খাতে। তেমন একটি প্রতিষ্ঠান লাভমুখী প্রতিযোগীদের কাছে ক্রমাগত হেরে যেতে থাকবে। এগুলি সারা বিশ্বের সমস্ত নির্লাভ বা লাভমুক্ত প্রতিষ্ঠানের মহা সমস্যা। পুঁজিবাদী ব্যবস্থায় উপরোক্ত 3টি সূত্র অতি সত্য এবং শক্তিশালী। একটু খেয়াল করলেই দেখা যাবে। আমি বিনয়ের সাথেই বলবো যে ডক্টর ইউনূস সেই সূত্রগুলির গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন। তাই শুধুমাত্র সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য, বেকারত্ব, পরিবেশ দূষণ শূন্যে নিয়ে আসার আকাশ কুসুম কল্পনা করছেন। বিষয়টা অত সহজ নয়। পুঁজি এবং লাভমুখিতার দৌরাত্ম্য সামাজিক এবং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারলে দারিদ্র্য, বেকারত্ব, পরিবেশ দূষণ শূন্যে নামিয়ে আনার আশা নিতান্তই দুরাশা। তবুও তার সামাজিক ব্যবসার উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত উপকারী। লোভ লালসা ভিত্তিক পুঁজিবাদী সমাজের মধ্যেও নির্লোভ জনহিতের যে ক্ষীণ ধারাটি আছে সেটিকে কার্যকরী রাখতে এবং শক্তিশালী করতে সামাজিক ব্যবসার বা সামাজিক উদ্যোগের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যায় না। তা যতই ক্ষীণ হোক, সেটির মধ্যেই মনুষ্যত্ব, সেটির মধ্যেই মানুষের স্বপ্ন বেঁচে থাকে। আর বাংলাদেশের জন্য বিশেষভাবে সত্যি যে তাকে সুযোগ দিলে তিনি দেশের জন্য মধ্যপ্রাচ্য, পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, জাপান ইত্যাদি দেশ থেকে বিনিয়োগের বিশাল প্রবাহ বাংলাদেশে নিয়ে আসতে পারতেন। কিন্তু শেখ হাসিনার হীন প্রতিহিংসা, নীচ প্রতিশোধ পরায়ণতা এবং ভয়াবহ ক্ষমতা লোভের কারণে আমাদের সমগ্র জাতি তা থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বঞ্চিত হল এবং ডক্টর ইউনূস এবং তার মহামানব সহকর্মীগণ অদৃষ্টপূর্ব নিষ্ঠুর, অন্যায় এবং দুঃখজনক নির্যাতনের শিকার হচ্ছেন। ফিরে আসি তার সাম্প্রতিক প্রতিবাদের গুরুত্ব আলোচনায়। জাতির বর্তমান মহাসংকটের মাঝে তার এবং তার মহামানব সহকর্মীদেরকে হেনস্থার এই চূড়ান্ত পর্যায়ে তিনি যে প্রতিবাদটুকু করেছেন সেজন্য তাকে হাজার সালাম। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। বছরখানেক আগেও যদি তিনি দেশের ভিতরে থেকে বা বাইরে গিয়ে বেরিয়ে রাজনৈতিকভাবে রুখে দাঁড়াতেন তাহলে হয়তোবা কাজ হতে পারত, কিন্তু এখন পানি অনেক দূর গড়িয়েছে। একটি সুস্থ রাজনৈতিক অবস্থা পুনরুজ্জীবিত করার ব্যাপারে ডক্টর ইউনূস নিজেও রয়টারের সাথে উল্লেখিত সাক্ষাৎকারের শেষে বলেন, বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক রাজনৈতিক ব্যবস্থা পুনরুজ্জীবিত করা কঠিন হবে। পুনরায় শুরু করা খুব বেদনাদায়ক হবে, কারণ আমরা এটিকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে। ইতিমধ্যে স্বৈরাচারী হাসিনা দলে বলে আরো অনেক শক্তিশালী হয়েছে। ইউনূসের উপরেও শেকল আরো কঠিন হয়েছে। আর এই গোষ্ঠীটির বিচার, বিবেক, লজ্জা, শরম বলে কিচ্ছু নেই। সারা পৃথিবী ওদেরকে ধিক্কার দিলেও ওদের মহানেত্রীর চোখের পাতা কাঁপবে না, পলক পড়বে না। আর সে যা বলবে ওদের শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল সমর্থক মানবেতর জন্তুগুলো সেটাতেই হাততালি দেবে, কাপড় তুলে ধেই ধেই নাচতে থাকবে। বিগত 15 বা 20 বছরের অপশাসনের মাধ্যমে সে বিচার বিবেকহীন, সুবিধাভোগী, অন্ধ বিশাল এক হীনজীবী শ্রেণী তৈরি করেছে, যারা অন্য কারো এমনকি সারা বিশ্বের দিকেও চোখ বা কান দেয় না। ওরা দেখবে না, ওরা শুনবে না,
সুতরাং মুখে প্রতিবাদ করে, যুক্তি দেখিয়ে, তথ্য দিয়ে কোনো কাজ হবে না। কাজ হতে পারে শুধুমাত্র বাংলাদেশের জনগণ যদি একযোগে রুখে দাঁড়ায়, ওদেরকে গলা ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিতে পারে। কিন্তু জনগণের উপরেও ওদের একনায়কত্বের শিকল মাংসের গভীরে কেটে বসে গেছে। তাই মনে হয় অধ্যাপক ইউনূসের মুখের কথা আমাদের গণতন্ত্র উদ্ধারে কোনো প্রত্যক্ষ প্রভাব ফেলবে না। আর ইউনূস দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে যে নেতৃত্ব দেবেন, এমন আশা করাটা এই সময় অতি দুরাশা। যদিও আমি একসময় স্বপ্ন দেখেছিলাম। আমরা দেখেছি যে স্বৈরাচারের থাবা থেকে গণতন্ত্র উদ্ধারের প্রচেষ্টায় আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো ব্যর্থ, এখনো পর্যন্ত অত্যন্ত শোচনীয়ভাবে ব্যর্থ। সেখানে ডক্টর ইউনূসের কাছ থেকে তেমন কিছু প্রত্যাশা করাটা বাস্তবসম্মত হয় না। এ প্রসঙ্গে মনে রাখতে হবে যে তিনি একজন সমাজসেবক, তিনি জনহিতকর অর্থনৈতিক উদ্যোগ নিয়ে কাজ করায় বিশেষজ্ঞ। এই দক্ষতা নিয়ে তিনি দেশ ও জনগণের মহাসম্পদ। জনগণেরই করণীয় ছিল তাদের নিজেদের জীবন মান সহায় সম্পদের সাথে তার জন্য তার সুরক্ষাও নিশ্চিত করা। তবে জনগণ যেখানে নিজেদের মৌলিক অধিকারই রক্ষা করতে পারেননি, সেখানে ইউনূসকে রক্ষা করবেন এমন আশা করাটা একেবারেই অর্থহীন বায়না হয়ে যায়। তবুও গণতন্ত্রের ব্যাপারে সবার উপরে সত্য কথা এই যে গণতন্ত্র জনগণের তন্ত্র। একমাত্র জনগণই সেটাকে প্রতিষ্ঠা এবং রক্ষা করতে পারে। কোন একক ব্যক্তি, নেতা, এমনকি রাজনৈতিক দলও গণতন্ত্র রক্ষা করতে পারে না, বা তাদের কাছে গণতন্ত্র বন্ধক রাখা যায় না। জনগণকে সদা সর্বদা সজাগ এবং সক্রিয় থাকতে হবে। জনগণ যদি উঠে না দাঁড়ায়, সজাগ না থাকে, তাহলে শুধু গণতন্ত্র নয়, জনগণের সবকিছু, সকল সম্পদই লুটেরাদের ভোগ দখলে যাবে। আর সেই প্রেক্ষাপটেই ডক্টর ইউনূসের মুখের কথাটি দেশ এবং বিশ্বের জন্য অপরিমেয় রকমের গুরুত্ববহ। ডক্টর ইউনূস এবং তার সহযাত্রীদের এই হৃদয় বিদারক দুরবস্থা এবং শেষে এসে তার মুখ খোলা থেকে আমাদের জন্য বিশাল শিক্ষাটা এই যে দেশের যত ভালোই আপনি করতে যান, নিজেকে যত উৎসর্গ করে আপনি চেষ্টা করেন না কেন, যদি রাজনীতি কলুষিত হয়, রাষ্ট্র ক্ষমতা যদি চোর বাটপার দানবের দখলে থাকে, তাহলে আপনার সকল উদ্যোগ, সকল শুভ উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে। আপনার শ্রমের ফল ওই চোর বাটপাররাই দলে বলে কলে কৌশলে দখল করবে, আপনার টিকে থাকা অসম্ভব করে তুলবে। আপনার অবস্থা ডক্টর ইউনূসের মতো হবে, সমগ্র জনগণের অবস্থা ডক্টর ইউনূসের মতো হবে। প্রাণপ্রিয় জনগণ, আপনারা সকলে একযোগে উঠে দাঁড়ান। সর্বপ্রথম দেশকে স্বৈরাচারী দানবের কবল থেকে মুক্ত করুন। আপনারা আপনাদের দেশের দখল নিন। এই কাজ আপনাদেরকে সম্মিলিত শক্তি দিয়েই করতে হবে, নতুবা আপনারা চিরকাল ধুঁকতেই থাকবেন। ধুকে ধুকেই আপনার সন্তান সন্ততি বংশধরদের জীবন যাবে। ডক্টর ইউনূসের মতো মহামানুষের পরিণতি দেখে শিখুন। সকলে ভালো থাকুন।